তুমি মানুষ হইতে চাইলে সমাজ তোমাকে স্মরণ করাবে তুমি মেয়ে মানুষ। মেয়ে নামক বিশেষণে সমাজ দুর্বলতা খুঁজে পায়, যেন তারা মিছে মানুষ। কবিতাখানা গোপনে আড়িয়ে আড়ালে আবডালে হাসে অলকানন্দা। শাশুড়ির উষ্ণ বক্ষে খুঁজে নেয় ঠাঁই। শুরুবেলায় নিজের বাহুবন্ধনে সুন্দরভাবে আঁকড়ে ধরো পুত্রবধূকে। পুত্র মারা যাওয়ার পর মেয়েটা মাঝেই যেন নিজের ছেলেকে দেখতে পায় সে। মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেও তার বুক কাঁপছিল। কিন্তু কি আর করার, সমাজে বাঁচতে হলে একেবারেই একরোখা হলে যে চলবে না। দিন শেষে সমাজেই তো থাকতে হবে। তাদের কিছু নিয়মকানুন না মেনে চললে তারা দূরে ছুঁড়ে মারবে আমাদের। অলকানন্দা শাশুড়িকে জড়িয়ে রেখেই বলল, মা, আপনি না চাইলে আমি রঙিন কাপড় আর পরব না, সাদাতেই আমি থাকব। আমি অবশ্যই ভালো থাকতে চাই, কিন্তু সেটা আপনাকে ছেড়ে না। আপনাকে নিয়েই আমি ভালো থাকব। তার জন্য রঙিন কাপড় না হলেও হবে। শুরুবেলা চোখ থেকে এক ফোঁটা সুখের অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু তা অলকানন্দার অগোচরেই রইল। শাশুড়ি তার কাছে সবসময় শক্তপোক্ত ভরসাস্থল, আর ভরসাস্থলকে কেউই বা দুর্বল হতে দেখতে পারে না। স্যাঁতস্যাঁতে ঘরটার আজ শুরুবেলার সপ্তাহ পূর্ণ হলো। অন্ধকারাচ্ছন্ন সবচেয়ে নোংরা ছোট ঘরখানায় সে মানিয়ে নিয়ে ছিল তার বৈধব্য নামক অসুখটিকে। কিন্তু আজ সকাল হতেই বিহারিণী মহলে নতুন উৎপাতের সৃষ্টি। যেহেতু সুদর্শন ছিল বাড়ির কর্তা, সেহেতু তার ঘরটা ছিল সবচেয়ে আলিশান। ঘরের প্রতি কোণায় যেন সুখ গড়িয়ে পড়া চিহ্ন। তার ঘরের আসবাবপত্র হতে দেয়ালসহ সবটাই কারুকাজ সংবলিত। কোনো রাজপ্রাসাদের সাথে তুলনা করা যাবে নির্দ্বিধায়। অথচ আজ সেই রাজপ্রাসাদ শূন্য। রাজার অভাবে সুখ গড়িয়ে পড়া ঘরটাও যেন খা খা করছে। আর সেই শূন্য ঘরটাতে কে বাস করবে তা নিয়ে চলছে বাকবিতণ্ড। ঘরের অধিকার কেউ ছাড়তে রাজি না। পান করি মনময়ূরী মনোহর সকলেই একটা রুম নিয়ে পড়েছে। রুম তো নয়, তার আড়ালে এই বিরাট শাসন কার্যের ভর নেওয়াও যেন লক্ষ্য সকলের। পানকড়ির স্বামী ধ্রুবলাল কিছুটা বিরক্ত হলো স্ত্রীর এমন স্বভাবে। কিছুটা কপাল কুঁচকেই বলল, ছেড়ে দাও না করি, একটা ঘরই তো, সেটা নিয়ে আবার কিসের এত টানাটানি? আপনার লজ্জা করলো না অমন কথা কইতে? এমন একটা ঘর আপনি আমাকে কখনো দিতে পারবেন? অকর্মা পুরুষ মানুষ যেহেতু হয়েছেন, সেহেতু চুপ থাকবেন। যা বুঝেন না তা নিয়ে আবার এত কথা কিসের? স্ত্রীর তীক্ষ্ণ বাক্যে চুপ হয়ে গেল ধ্রুবলাল। লোকটা একটু সহজ সরল ধরনের বলেই আজ শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে বউয়ের সকল বেমানান কথা সহ্য করছে। ধ্রুবলাল চুপ থাকলেও চুপ থাকেনি অলকানন্দা। বাহিরের হইচই শুনে ঘর ছেড়ে বেরোতেই নিজের ননদের এমন আচরণ তার চোখে লাগে, যা ছিল বড্ড অশোভনীয়। তাই সেই উত্তর দিল, ঠাকুর জামাই অকর্মা না, তুমি অকর্মা ননদিনী। বিশাল বাকবিতণ্ডা মুহূর্তে শিথিল হয়ে গেল। করে উঠল ক্ষেপে। কিছুটা হামলে পড়ে বলল, বউরানী, মুখ সামলে কথা বলবে। তুমি মুখ সামলে কথা বলো ঠাকুরজি। বয়সে তুমি আমার বড় হলেও সম্পর্কে আমি তোমার গুরুজন। তাই তোমার এমন আচরণ মোটেও আমি মানব না। আর আমি ঠাকুর জামাইয়ের মতন অত ভালোও না যে তোমার এমন নির্মম আচরণ সহ্য করব। ঠাকুর জামাই তোমাকে বড় ভালোবাসে আর শ্রদ্ধা করে বলেই এমন বড়া সবাই অপমানিত হয়েও জবাব দেয়নি। কিন্তু যে সম্মান বুঝে না, তাকে আদৌ সম্মান দেওয়া যায়? বউরানী, এই বাড়িতে কণ্ঠ এত উঁচুতে উঠিয়ে কথা বলবে না ঠাকুরজি। কণ্ঠ উঁচু করতে হলে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে করবে। মেয়ে মানুষের বিয়ের পর সেটাই নিজের বাড়ি, বুঝেছ? অলকানন্দার শব্দের তীক্ষ্ণ বাণে বিদ্ধ হয় পানকড়ি। উঁচু মাথা ঝুঁকে যায় অবলীলায়। কথা বাড়ানোর সাহস পায় না বাড়ির দুই মেয়ে। তা দেখে বিজয়ের হাসি হাসে মনোহর।
গড়টা বোধ হয় এবার তার ভাগ্যেই এলো, কিন্তু তার এ হাসি দীর্ঘস্থায়ী হলো না। অলকানন্দা এর আগে প্রশ্নবিদ্ধ করল তাকে, তা ঠাকুরপো, গড়খানা কি তুমি নিতে চাও? মনোহর সাথে সাথে মাথা উপর নিচ করল, আহ্লাদে আটখানা হয়ে বলল, হ্যাঁ বউ ঠাকুরন, এ বাড়িতে ছেলে বলতে তো আমিই আছি, এটাতে তো আমার অধিকার, তাই না বলুন? মনোহরের গদগদ কণ্ঠে হাসল অলকানন্দ, মাথা উপর নিচ করে বলল, তা জীবনেও তো দেখলাম না বাড়ির কোনো কাজ করতে, আর এখন অধিকার নিয়ে এত হইচই ঠাকুরপো, এই ঘরে কেউ থাকতে পারবে না। আমার স্বামী বেঁচে থাকাকালীন অনেক পরিশ্রম করেছে, তার পরিশ্রমেই তো তার এই শখের ঘর, মৃত্যুর পর এটা কেউ ছাড়বে না, তা তো হতে পারে না। এই রুমে কেউ থাকতে পারবে না। মানুষটা তার অল্প জীবনে অনেক শ্রম দিয়েছে, তার এই শ্রম এমন মিছে হতে পারে না। অলকানন্দার কথায় চোখ বড় বড় করে তাকালো সকলে। সুরবালার ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম হাসির দেখা দিল। সে বরাবরই বুঝে এসেছে তার পুত্রবধূর মনে তার পুত্রর সম্পর্কিত কোনো অনুভূতি নেই, অথচ আজকের কথায় তা মনে হলো না মোটেও। মনোহরের চোখে মুখে কিছুটা রাগ দেখা গেল, রাগ দেখা দিল নন্দন মশাইয়ের মুখমণ্ডলেও। সে তো প্রায় খেকিয়েই বলে উঠলেন, তোমার কথাই কি এখন সব হবে নাকি? কোন মুখে কথা বলো তুমি? কথা বলার অধিকার আমার আছে, সেটা আমার স্বামী তো তার সাথে চিতায় নিয়ে যায়নি, সেই অধিকারেই বলছি। মাগি মেয়ে মানুষ বলেই এত কথা বলে, লাজ লজ্জা মোটেও নেই। ফিসিমান মিশ্রি গালিতেও হাসল অলকানন্দা, মাথার ঘোমটাটা আর একটু টেনে বলল, শুনেছি রতনের রতন চেনে। আমি যে ওসব মেয়ে মানুষ আপনি চিনলেন কিভাবে? তাহলে কি? অলকানন্দার কথা সম্পূর্ণ হওয়ার আগে একটা সুরেলা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, তাহলে বলা যায় মাগি, তবে মাগি চিনেছে, তাই না? সুরেলা মেয়ে কণ্ঠে চমকে উঠল উপস্থিত সকালে। কণ্ঠের মালিকের দিকে তাকাতে একটা সুন্দর নারী মূর্তির মুখমণ্ডল দৃষ্টিগোচর হলো। লক্ষ্মীদেবী হতভম্ব চোখে সে অবাক কণ্ঠে বলল, তরঙ্গিনী, তুই আমারে অমন কথা কইতে পারলি? তরঙ্গিনী নামের মেয়েটির লতার মতন অঙ্গখানি হাসিতে লুটুপুত্রি খেল। নীল রঙের চকচকে শাড়িখানার আঁচল দুলাতে দুলাতে বলল, তোমারা আমি অমন কথা কইতে পারি জেঠি? তুমি হলে গিয়ে সতী সাবিত্রী নারী। কথাটায় যেন ঠাট্টার ছোঁয়া ছিল। লক্ষ্মীদেবী মনে মনে বড্ড নারাজ হলেন বোধ হয়। কথা না বাড়িয়ে চলে গেলেন নিজ ঘরে। বিরাট কথোপকথনের বাটা পড়ে সেখানেই। তরঙ্গিনী নামক নারীটিকে দেখে বাকি সকলে খুশি হলেও খুশি হলো না সুরবালা। তার চোখে মুখে একটা বিরক্ত ভাব যেন লিপটেই ছিল। যে যার মতন চলে গেলেও দাঁড়িয়ে রইল অলকানন্দা। তরঙ্গিনী দেহ দুলিয়ে দুলিয়ে আয়েসি ভঙ্গিতে এগিয়ে এলো অলকানন্দার দিকে। অলকানন্দার পায়ের নখ থেকে মাথার চুল অবধি ফরক করে আপন মনেই বলল, তোমার রূপ কমানোর চেষ্টা চলেছিল নাকি নন্দা? কিন্তু স্বয়ং ঈশ্বর যার রূপ ঢেলে দেয়, তার রূপ কমানোর সাধ্য কারও আছে বলো? তোমার রূপ তো ভাড়লো আরো। প্রেমিক পুরুষ মরলেও কি রূপ ভাড়ে নাকি? অলকানন্দার কথায় উচ্চস্বরে হেসে উঠল তরঙ্গিনী। অলকানন্দা থুতনি ধরে বলল, তোমারও তো দেখলাম ভালোবাসা বেড়েছে। স্বামী মরলে কি প্রেম ভাড়ে, নাকি শরীরের ক্ষুধা প্রেম ভাড়ায়? অমন ক্ষুধায় তরঙ্গিনীর থাকে, অলকানন্দার না। তরঙ্গিনী আবার অবাক হলো। অলকানন্দা যে কথার উত্তরে দারুণ কথা বলতে শিখেছে তা সে হয়তো ভাবতেও পারেনি।
দিন পেরিয়ে রাত হলো। প্রকৃতি তখন জিমিয়ে এলো দারুণ ক্লান্তিতে। অলকানন্দা শুয়েছিল তার বিছানায়। তার মধ্যে গড় উপস্থিত হলো প্রসাদ। এসে বরাবরের মতন দরজায় শব্দ তুলল। তার উপস্থিতি জানান দিল। অলকানন্দা ঘাড় ঘুরিয়ে তাকালো। প্রসাদকে দেখে তৎক্ষণাৎ উঠে বসল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আসুন আসুন। প্রসাদ গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করল। রাশবাড়ী কণ্ঠে বলল, পড়াশোনার ব্যাপারে কিছু তো জানালেন না। আগামী বুধবার আপনার পরীক্ষা। হাতে আর 4 দিন অবশিষ্ট আছে। অলকানন্দা মাথা উঁচু করতেই মুহূর্তে মাথা ঘুরে উঠল তার। হড়বড়িয়ে ভূমি করে ভাসিয়ে ফেলল জমিন। আকস্মিক ঘটনায় হতভম্ব প্রসাদ। অলকানন্দার অসুস্থ কণ্ঠে ছুটে এলো তরঙ্গিনী, সুরবালা সহ বাকি রমণীগণ। কৃষ্ণপ্রিয়া গিয়ে জড়িয়ে ধরল মেয়েটাকে। আর্তনাদ করে উঠল, লক্ষ্মী দেবী, এমা বউ, তুমি কি পোয়াতি হলে নাকি? বিহারিণী মহলের ভেতর কবিরাজ ডাকা হলো। গুমর চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল একজন মানুষ। প্রায় বেশিরভাগ মানুষই ভয় মেয়েটার ভেতর না আবার নতুন কোনো প্রাণ চলে আসে। কবিরাজ বিজ্ঞ হাতে পরীক্ষা নিরীক্ষা করেন। কতক্ষণ নিজের অভিজ্ঞতা নিয়ে অলকানন্দাকে প্রখর করে নেন। অলকানন্দার ভেতরে কোনো বাবা বেগে দেখা যায় না। বয়স্ক কবিরাজ তা দেখে ভ্রু কুঁচকায়। একই গ্রামের বিদে সে অলকানন্দাকে ছোটবেলা থেকেই চেনে। আর সেই সুবাদেই প্রশ্ন করল, নন্দু, তুই ভয় পাচ্ছিস না? কবিরাজের প্রশ্ন ঢামে মামে মাথা নাড়ায় অলকানন্দা, যার অর্থ না। কবিরাজ অলকানন্দার এমন উত্তরে কুচকালো ভ্রু আরও কুচকে ফেলে। অবাক কণ্ঠ বলে, ভয় পাচ্ছিস না কেন? তোর বয়স কম, তার উপর তোর স্বামী নেই। এখন যদি নতুন একটা ফান দেখা দেয় তোর ভেতরে, কিভাবে বাঁচবি বল? তোর তো এখনো নিজেরই ঠিকানা হলো না। দাদু, এমন কিছু যে আদৌ হয়নি তা তুমিও জানো, আমিও জানি। আমি বলেছিলামও ওদের যেন ডাক্তার বৈদ্য না ডাকে। তবুও ওদের মনের খুঁতখুঁত পরিষ্কার করতে তোমাকে এনেই ছাড়লো। তুই কিভাবে বুঝলি এমন কিছু যে হবে না? অলকানন্দা এহেন প্রশ্নে একটু অস্বস্তি বোধ করল। তার চোখে মুখে দেখা দিল সে অস্বস্তির ছায়া, যা দেখে অভিজ্ঞ জহরাল হয়তো বুঝে গেলেন কিছু। অতঃপর অলকানন্দার মাথায় হাত বুলিয়ে বলল, তোর জীবনযুদ্ধ সহজ হোক এই প্রার্থনাই করি। তোর ধারণাই ঠিক, তোর তেমন কিছুই হয়নি। খাবার দাবার সঠিক পাচ্ছিস না বলে শরীর দুর্বল হয়ে গেছে, সাবধানে থাকিস। জহরলালের কথায় ঘাড় নাড়ে অলকানন্দা। অতঃপর আরাম করে শরীর এলিয়ে দেয় মাটিতে বিছিয়ে রাখা শীতল পাটিখানায়। জহরলাল ততক্ষণে ঘর ছেড়ে বাহিরে চলে যায়। বাহির থেকে ভেসে আসে সকলের হরেক রকমের কণ্ঠ। তা শুনে হাসে অলকানন্দা। তার একটু শরীরের অসুস্থতায় যে সকলের ঘুম কেড়ে নিয়েছে তা আর বুঝতে বাকি রইল না তার। অথচ এই চিন্তা শরীর নিয়ে না, এই চিন্তা সম্পত্তি নিয়ে। যদি সম্পত্তির ভাগিদার চলে আসে তবে তো সকলের মাথায় আকাশ ভেঙে পড়ত। অলকানন্দ চোখ বন্ধ করে ফেলে আনমনে। চোখের ওপর ভেসে ওঠে তার বৈবাহিক জীবনের প্রথম রাতের কথা। যে রাতে ঘরে স্বামী প্রবেশ করার কথা, সে রাতে তার ঘরে প্রবেশ করেছিল স্বামীর মনোরঞ্জন করা নারী তরঙ্গিনী। মাখনের মতন দেহখানি ধুলিয়ে ধুলিয়ে এগিয়ে গিয়েছিল তার কাছে। অলকানন্দা তখন নতুন বউ। নির্বাক তার দৃষ্টিভঙ্গি। তাকে দেখেই তরঙ্গিনী মুখটা যেন কেমন বিকৃত করল এবং কেমন বাজে ইঙ্গিত করে বলল, রূপ তো আর দেহে ধরে না, কি আকর্ষণ শরীরে। আমার নাগর না আবার এই দেহে আটকে যায়। অলকানন্দার তখন লজ্জায় ঘৃণায় শরীরে আলাদা শিহরণ বয়ে যায়। তরঙ্গিনী তখন খিলখিল করে হেসে বলে, কার জন্য এত সাজ তোমার? আমি অনুমতি না দিলে তোমার স্বামী নামক পুরুষ এক পাও ফেলবে না এই ঘরে। তোমার স্বামী আমায় ভালোবাসে।
অলকানন্দা তখন মুখ চোখ শক্ত করে রেখেছিল। তরঙ্গিনী তা দেখে কত হেসেই না লুটুপুটি খেল। তারপর কোমর দুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কিন্তু তরঙ্গিনীর কথাই সেদিন সত্যি হতে যাচ্ছিল। সত্যিই সুদর্শন নতুন বধূকে চির অপেক্ষায় রেখে আর পা দেয়নি নিজের ঘরে। রাত তখন মাঝামাঝি। লাজ লজ্জা চলাঞ্জলি দিয়ে অলকানন্দার কুলে সজ্জিত ঘরে উপস্থিত হয় তার শাশুড়ি সুরবালা এবং শক্ত কণ্ঠে আদেশ করেন যেন এক্ষুনি তার স্বামীকে নিজের ঘরে নিয়ে আসে। নতুন বধূ শাশুড়ির আজ্ঞা ফেলতে না পেরে হাত ঘোমটা টেনে বেরিয়ে যায় স্বামীর উদ্দেশ্যে। এই বিরাট বাড়ির একটা কোনায় রুমেই নিজের স্বামীকে পায় তরঙ্গিনীর সাথে, যারা অপবিত্র সুখে নিমজ্জিত ছিল। অলকানন্দার তো দুশো তখন অশ্রুতে টইটুম্বুর। যে মানুষটাকে নিজের স্বামী হিসাবে পেয়েছে তাকে অন্য কোনো নারীর সাথে কেই বা সহ্য করতে পারে। সেদিন অলকানন্দার অশ্রু দেখে হেসেছিল তরঙ্গিনী। সুদর্শন তো নতুন বধূর ঘরে যেতেই নারাজ। অতঃপর তরঙ্গিনী গোপনে নিয়ে তাকে শর্ত দেয়, তার দেওয়া কিছু ওষুধ অলকানন্দাকে রোজ খেতে হবে, তবেই সে তার স্বামীকে পাবে। ছোট অলকানন্দা সেই শর্তে রাজি হয় এবং তারপরেই তরঙ্গিনীর ইচ্ছেতে সুদর্শন অলকানন্দার সাথে নিজেদের ঘরে যায়। তরঙ্গিনীর কাছ থেকে যে সুদর্শন এনেছিল, ঘরে প্রবেশ করতেই সেই সুদর্শনের চেহারা বদলে যায়। নারী দেহ পেতেই সে সিংহ হয়ে ওঠে। অলকানন্দা ভেবেছিল সুদর্শন হয়তো তরঙ্গিনীকে ভালোবাসে, কিন্তু সেদিন রাতে সুদর্শনের করা আচরণই তাকে বুঝিয়ে দিয়েছিল সুদর্শন নারী আত্মা না, নারী দেহে ভালোবাসে। তার কাছে হয়তো দেহটাই মুখ্য, হোক সেটা তরঙ্গিনী কিংবা অলকানন্দার। সেসব কথা ভাবতে ভাবতে নিদ্রা ছেলে এলো অলকানন্দার চোখে। চোখের পাতা ভারী হয়ে গেলে আসতেই তার ঘরে পা ফেলল কেউ। অলকানন্দার ঘুম মুহূর্তেই উবে গেল। চোখ মেলে তাকাতেই দেখল তরঙ্গিনী দাঁড়িয়ে আছে তার ঘরে। তাকে দেখে স্মিত হাসল অলকানন্দা। হাসি নেই তরঙ্গিনীর মুখে। চোখ মুখ কেমন ফ্যাকাশে রং ধারণ করে আছে। তরঙ্গিনীর ফ্যাকাশ বর্ণ দেখে অলকানন্দাই কথা বলল, কি ব্যাপার, আপনার চোখ মুখের এই অবস্থা কেন? যে ঘটনাটা আন্দাজ করেছিল সবাই, সেটা সত্যি হলে বোধ করি মন্দ হতো না। আপনিও ভালো করে জানেন, আমিও জানি সেটা সত্যি হওয়ার না। আর সুদর্শন নেই, কিন্তু তার দেওয়া একটা অস্তিত্ব যদি তোমার মাঝে থাকতো, তবুও তো তাকে দেখে নিজের চোখ জুড়াতে পারতাম। আপনার মাঝে সেই অস্তিত্ব এলেও খারাপ হয় না বলুন? অলকানন্দার কণ্ঠে কেমন বিদ্রুপের ছোঁয়া। তা দেখে তরঙ্গিনী মুখ ফাংসুটে বর্ণ করল, কঠিন কণ্ঠে বলল, তা সম্ভব না, তুমিও জানো, আমিও জানি। কেন সম্ভব না? তিনি তো নাকি আপনাকে ভালোবাসত। হ্যাঁ বাসত। কতটা বাসত? যতটা ভালোবাসা থাকলে নতুন বধূর কাছে আমার অনুমতি না ফেলে যায় না, ঠিক ততটা। কথাটা বলার সময় অহংকারে যেন বুক ফুলে উঠল তরঙ্গিনীর। তা দেখে বেশ কিছুটা উচ্চস্বরে হাসল অলকানন্দা। হাসতে হাসতেই বলল, আপনাকে তিনি ততটাই ভালোবাসত যতটা ভালোবাসলে রাত কাটানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। ঠিক ততটাই ভালোবাসত যতটা ভালোবাসলে আপনার শরীর চেয়ে এসে আরেকজনের শরীরে আটকাতে তার দুই দণ্ডও লাগেনি। ঠিক ততটাই ভালোবাসত যতটা ভালোবাসলে তার সন্তান গর্ভে ধারণ করার অধিকার আপনার নেই। তরঙ্গিনী আর কোনো কথা বলল না। চিরসত্যি মানতে সবারই কষ্ট হয়, তরঙ্গিনীরও হয়েছে। সত্যি হজম করার চেয়ে কষ্টের বোধ হয় কিছু নেই। আর একটা নারীর কাছে এটা মানা খুবই বেদনাদায়ক যে তার প্রেমিক তার মনকে না, কেবলমাত্র তার দেহকে ভালোবেসেছিল। শুনুন। তরঙ্গিনী অলকানন্দার ডাকে ফিরে তাকালো। চোখে মুখে প্রশ্নের ছড়াছড়ি। যা দেখে অলকানন্দই প্রশ্ন করল, আপনি বিয়ে করেননি কেন? যে মানুষ বিয়ে করবে বলে কথা দিয়েছিল সে কথা রাখেনি।
কথা শেষ করেই তরঙ্গিনী বেরিয়ে গেল। অলকানন্দার বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পুরুষ মানুষকে সেনা ভরো দেয়। গভীর রাতে অলকানন্দার ঘরে জ্বলছে লণ্ঠন। আগামীকাল তার স্কুলের পরীক্ষা শুরু। লণ্ঠনের আলো নিবু নিবু হয়ে আসছে বাতায়নের কুল ঘেঁষে আসা বাতাসের জন্য। হুট করে বাহির থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতেই অলকানন্দার কান খাড়া হয়ে উঠল। কৌতূহলী সত্তাটা সে দমিয়ে রাখতে না পেরে ঘরের দরজা খুলল। কোমল পায়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। পুরো বাড়িতে আদো আদো ঝিমিয়ে থাকা আলো জ্বলছে। অলকানন্দা পা টিপে বাড়ির অন্দরমহল ছেড়ে চলে এলো বিশাল বাড়িটার পেছনের দিকটায়। হাঁটতে হাঁটতে বাঁশদ্বার পেরিয়ে বাড়ির পেছনের একটা পরিত্যক্ত পুকুর পাড় চলে এলো। গাছের আড়ালে দাঁড়াতেই তার চক্ষু সড়ক গাছ। পুকুর পাড়ে চলছে বিরাট আয়োজন। কেউ মারা গেলে দাহ করার জন্য যেমন আয়োজন করা হয় তেমন আয়োজন চলছে। আর অলকানন্দাকে অবাক করে দিয়ে নন্দন মশাইয়ের হাসি ভেসে এলো। সাথে দেখা দিল লক্ষ্মী দেবীকেও। তাদের মুখে বিশ্ব জয় করা হাসি। দিগল কালো রজনী কেমন উন্মাদনায় মেতেছে। নন্দন মশাই হেসে কুটুকুটি হাসি দেখা গেল লক্ষ্মী দেবীর ঠোঁটের কোণাতেও। অলকানন্দা বড় অস্বস্থ গাছের আড়াতে দাঁড়িয়ে সেই সুখ দেখছে। তার এখনো মস্তিষ্ক অব্দি ঘটনা পৌঁছাতে পারেনি আসলে এখানে হচ্ছেটা কি। অলকানন্দা আর ভাবতে হলো না কষ্ট করে। তার আগে পরিচিত সেই ব্রাহ্মণের কণ্ঠ ভেসে এলো। কন্যাকে আনিতে হবে এখনই। দাহ করার সঠিক সময় হইয়া গিয়েছে। আকাশে কেমন ভরা পূর্ণিমা। নিয়ে আসুন ওনাকে। অলকানন্দা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কাকে আনার কথা বলছে সেও দেখতে চায়। ব্রাহ্মণের আদেশ পেতে লক্ষ্মী দেবী হন্তদন্ত পায়ে ছুটে গেল কোথাও একটা। গম্ভীর আধারে মিশে গেল লক্ষ্মী দেবীর সুন্দর দেহটা। অলকানন্দা গভীর ভাবে অপেক্ষা করল। ঠিক কাকে এখানে আনা হবে সেটাই জানার আগ্রহ তার। অলকানন্দার অপেক্ষার সমাপ্তি ঘটল। ঠিক মিনিট পাঁচেক পরে লক্ষ্মী দেবীকে ছুটে আসতে দেখা গেল হন্তদন্ত পায়ে। হাঁপিয়ে গেছে মানুষটা ছুটতে ছুটতে। অলকানন্দার এতক্ষণের অপেক্ষাকে বিশ্রাম দিয়ে উচ্চারণ করলো কাঙ্ক্ষিত বাক্য। ও মেয়ে তো ঘরে নেই। কোথায় গেল? ঘুমিয়েছিল দেখছিলাম, এখন দেখি ঘর খালি। লক্ষ্মী দেবীর কথায় চমকে গেল নন্দন মশাই। কিছুটা উচ্চস্বরেই বলল, কি? নন্দন মশাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কথাটা সে মোটেও আশা করেনি। যেন বামন ঠাকুর উঠে দাঁড়ালেন, ধমকে বললেন, এত যোগ্য আয়োজন করিয়া এই কথা বলিলে কোনো লাভ হবে? যেখানে হইতে পারিবেন সেখান হইতে তাহাকে নিয়ে আসুন। আমিও মেয়েরে পুরো বাড়ি খুঁজে এলাম, কোথাও তার টিকিটুকুরও দেখা নেই। ও কি বুঝতে পেরে পালিয়ে গেল কোথাও? অলকানন্দ হয়তো বুঝতে পারলো ঠিক কাকে খুঁজছে এই তিনজন মানুষ। তাদেরকে আর ব্যস্ত হতে না দিয়ে অলকানন্দা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ভাবে হেঁটে গেল তাদের সামনে। অলকানন্দাকে এখানে কেউই আশা করেনি, যার ফলস্বরূপ বুক দেখার মতন চমকে ওঠে তারা। যা দেখে খিলখিল করে হেসে ওঠে অলকানন্দা। আজ তার মাথায় ঘুমটা নেই, আসলটা ঘোরাচ্ছে মাটিতে। এমন সুন্দর হাসিতেও মেয়েটাকে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। লক্ষ্মী দেবী প্রথমে ভীত হলেন। জঙ্গল থেকে ভূত প্রেত এসে পড়েছে ভেবে দিলেন চিৎকার। বারংবার বলতে লাগলে, রক্ষা করো মা, রক্ষা করো। নন্দন মশাই আর ব্রাহ্মণ ঠাকুর ড্যাব ড্যাব করে কেবল তাকিয়ে রইল। অলকানন্দার হাসি যেন প্রকৃতিতে জঙ্কার তুলেছে। গা শিরশির করে প্রভাবিত হচ্ছে কেমন ভয়ঙ্কর অনুভূতি। তাদের এমন ভীত অবস্থা দেখে অলকানন্দাই প্রথম কথা বলল, কি পিসিমা, পড়াবেন না আমায়? লক্ষ্মী দেবী সংশয় নিয়ে চাইল অলকানন্দার পানে। বিড় করে বললেন, বউ, তুই এত রাত্রিকালে এখানে কি করিস? ও মা, আপনারা এত সমাদর করে আমাকে পোড়ানোর ব্যবস্থা করেছেন, আমি না এলে কেমন বাজে দেখায় না, তাই এলুম।
অলকানন্দার কথায় থতমত খেল ওরা সকলে। লক্ষ্মীদেবী আমতা আমতা করে বললেন, কি সব বলছিস বাছা? এগুলো তোরে কে বলল? আপনি আমাকে খুঁজতে গেলেন, অথচ এখন এসব বলছেন পিসিমা? মিথ্যা কথা বলা কিন্তু পাপ। চলেন পিসিমা, আমি বেদবা দেখে আমাকে পড়াতে চাচ্ছেন। আপনিও তো বেদবা, চলুন আজ দুজন একসাথে পড়ব। আসেন পিসিমা, আসেন। আজকে কাকাবাবু আর ঠাকুরমশাইয়ের সব পূর্ণ করে দিয়ে যাব, আসুন। লক্ষ্মীদেবী ভীত হলেন, দ্রুত ছুটে চলে গেলেন। আজ অলকানন্দাকে ভীষণ ভয় লাগছে তার। মেয়েটা যেমন যাতে একটা কিছু করে ফেলতে পারে। অলকানন্দা ভামন ঠাকুর আর নন্দনমশাইয়ের দিকে তাকাতে তারা গম্ভীর পায়ে হেঁটে চলে গেলেন। অলকানন্দার এতক্ষণে ঠোঁটে খেলতে থাকা হাসির রেখা হ্রাস পেল। বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আর সে জেগেছিল বলে বেঁচে গেল। যদি ঘুমিয়ে থাকতো তবে তো আর এই ঘুম আর কখনোই ভাঙত না। নিজের এত সৌভাগ্য দেখে কান্না পেল অলকানন্দার। দৈর্ঘ্যের হিসেবে ছোট জীবনটার দুঃখের ফস্ততা এত বেশি কেন? অলকানন্দার দীর্ঘশ্বাস কেবল গাছপালাকে নিবিড় ভঙ্গিতে ছুঁয়ে দিল। এছাড়া আর তেমন কোনো হেলদোল হলো না বোধ করি। বিধবা তো তাদের আবার কষ্টগুলো কাউকে স্পর্শ করতে পারে না, প্রকৃতি সে অধিকার দেয়নি। সকাল হতে শুদ্ধ বস্ত্র পরে তৈরি অলকানন্দা। আজ সে স্কুলে যাবে। আজ থেকে তার পরীক্ষা শুরু। যদিও সে জানে না আদৌ তাকে যেতে দেওয়া হবে কিনা, তবুও সে অনির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হলো। জীবনে এগুতে হলে এটার বিকল্প যে নেই। অলকানন্দার শুভ্র দেহে শুভ্র শাড়িখানা বেশ সুন্দর লাগছে। তার উপর কপালের মাঝ বরাবর একটা চন্দনের ফোঁটা আঁকা, যেন নীল আকাশের বুকে প্রকৃতির ভুলে চাঁদ উঠেছে। ঘন পাপড়ি বিশিষ্ট নয়ন যুগলে সবসময় যেন খেলা করছে একটা কৌতুক হাসি। ঠোঁট জুড়ে গোলাপি আবার যেন দীপ্তি ছড়াচ্ছে তার শরীর। অলকানন্দার ঘর থেকে বের হওয়ার মুহূর্তে ঘরে উপস্থিত হলো মন্ময়েরই স্বামী প্রসাদ। সাদা পাঞ্জাবি পরা লোকটাকে খারাপ লাগছে না দেখতে, বরং ভীষণ সুন্দর লাগছে। সে ঘরে প্রবেশ করেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, সব পড়েছিলেন তো? অলকানন্দা আসন টেনে ঘুমটা দিল, উপর নিচ মাথা নাড়িয়ে বলল, পড়েছি। পারবেন? না পারলে আমি আছি। আমি আছি কথাটার মাঝে অলকানন্দা যেন ভরসা খুঁজে পেল। অনুভব করলো খুব কাছের কেউ তাকে আশ্বস্ত করছে। মানুষটাকে বড্ড আপন আপন লাগে কেন? এত আপন লাগার কারণ কি? অলকানন্দা উত্তর খুঁজে পায় না, উত্তর খুঁজতেও চায় না। পরিবেশের বিপরীতে থাকা অনুভূতিকে প্রশ্রয় দেওয়া জীবনের সবচেয়ে বড় পাপ। সাদা শাড়ি আপনার পরতেই হয়, এটা করে নিজেকে বিধবা নামক দুর্বল খোলসে আটকে রাখার কোনো কারণ কি আছে? প্রসাদের এত গম্ভীর্যে সঙ্গে করা প্রশ্নের উত্তর খুঁজে পায় না অলকানন্দা। সাদা শাড়ি পরতে একেবারেই তার খারাপ লাগছে তেমনটা না। যার মন বিষাদে আক্রান্ত তার কাছে লাল সাদা দুটোই কেবল রং মাত্র, তাদের বিশেষ কোনো সত্তা নেই। কিন্তু প্রসাদের প্রশ্নের বিপরীতে ঘরের দরজা থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, সাদা কি কেবল বিধবাই বোঝায়? অথচ পবিত্রতার প্রতীক সাদা। মাস্টারমশাই কি সেটা জানে না? মাস্টারমশাইয়ের দৃষ্টিভঙ্গির বদল প্রয়োজন। অলকানন্দাকে বিধবা নামক শেকল আঁকড়ে ধরতে পারবে না কখনো। তাই সাদাটা তার জন্য কেবল শান্তি আর পবিত্রতাই বহন করে। ভাবনা বদলালেই তো বাঁচা যায়, তবে কেন অশান্তি? অলকানন্দা সহ অবাক হলো প্রসাদ। দরজায় দাঁড়িয়ে আছে শ্যামলা বর্ণের মায়ামুখের একজন পুরুষ, ঠোঁট জুড়ে হাসির রেখা। অলকানন্দা ফেল ফেল নয়নে তাকিয়ে রইল। সে নিজের মস্তিষ্কে অনেক জোর প্রদান করেও মনে করতে পারল না এই পুরুষের ঠিকানা, পরিচয়। প্রসাদ অবাক কণ্ঠে বলল,
নবনীল যে। নবনীল নামে ছেলেটা হেলতে দুলতে ঘরে প্রবেশ করল। অলকানন্দার অবাক দৃষ্টি বিনিময়ে বলল, আমায় চিনেছেন তো? চিনছেন না তো রমণী? আমি আপনাকে দেখেছিলাম লাল টুকটুকে নতুন বইয়ের আবরণে। সেদিনও আপনার কপালে চন্দন লেপটানো ছিল। তারপর কেটে গেল 52 দিন। আজ আপনার লাল সাজ আর রঙিনতা সাদায় ডেকেছে। তবে আজও কপালে চন্দন আঁকা। সেদিনও মুগ্ধ হয়েছিলাম, আজও মুগ্ধ হলাম। বিহঙ্গিনী মহলে যতটা বিস্ফোরণ রণ ঘটার কথা ততটা বিস্ফোরণ রণ ঘটল না। অলকানন্দর স্কুলে যাওয়ার ব্যাপারটা বড্ড স্বাভাবিকভাবেই নিল যেন সকলে। কোনো হইচই করল না, ঝামেলা হলো না। যেন অলকানন্দর পরীক্ষা দিতে যাওয়াটা স্বাভাবিক। নন্দনমশাইও আজ বাড়িতে নেই, কোথাও একটা গিয়েছেন, তাই বোধহয় লক্ষ্মী দেবীও তার গলা উঁচুতে তুললেন না। আরও একটা কারণ বোধহয় ছিল, যেটা অলকানন্দার অজানাই রইল। স্কুলের দেরি হচ্ছে বিদায় সে শাশুড়ি ও কাকি শাশুড়ি ফাঁসুয়ে প্রণাম করে প্রসাদের পাশাপাশি বেরিয়ে গেল। দূর হতে মনময়ূরী বিরস মুখে দেখল সবটা। তার বুক কাঁপে। তার বিয়ে হয়েছে কতদিনই হলো, 4 কিংবা 5 মাস, অথচ এই অবধি স্বামীর মন পেল না। একটা মেয়ের কাছে স্বামীই তার জীবনের সবচেয়ে বড় অলংকার, অথচ তার এই অলংকারই নড়বড়ে। এই ঘরের কথা কি বাহিরের কারো কাছে বলা যায়? নিজের এই গোপন ব্যথা যে সদা গোপনই রাখতে হয়, মানুষ জেনে গেলেই যে সমস্যা। অলকানন্দার সাদা আঁচলের ঘোমটাখানা হালকা বাতাসে একটু হেলে দুলে উঠল। প্রসাদ সেদিকে মুগ্ধ চোখে তাকালো, বিভোর হয়ে বলল, আপনি এত সুন্দর কেন অলকানন্দা? অলকানন্দার ভীষণ অস্বস্তি হলো। যতই হোক প্রসাদকে সে বড্ড সম্মানের চোখে দেখে। মেয়েটাকে চুপ থাকতে দেখে প্রসাদ হাসল। বুকের মাঝে চেপে রাখা মোটা বইটাকে বিজ্ঞ ভঙ্গিতে চোখ বুলিয়ে বলল, সকালে যে কথা বলেছে সেটা কে ছিল বলুন তো? অলকানন্দার হুট করেই সকালের সেই পুরুষটার কথা মনে পড়ল। চোখ উল্টিয়ে ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করল, কে? প্রসাদ উত্তর দেওয়ার আগেই তারা স্কুলের সামনে পৌঁছে যায়। পরিচিত সহকর্মীদের পেয়ে প্রসাদ গম্ভীর মুখে সেখানে এগিয়ে যায়। সেই স্কুল আর বাড়িকে কখনোই এক করে না। অলকানন্দ মাথা নত করে নিজের শ্রেণীকক্ষের দিকে এগিয়ে গেল। তাদের গ্রামের খুব অল্প সংখ্যক মেয়ে স্কুলে পড়ে। তার মাঝে ওদের ক্লাসের সবচেয়ে কম, কারণ এতটুকু অবধি কেউ পড়াশোনা করে না। অলকানন্দা ক্লাসে ঢুকতে সকলের চোখ ছানাবড়া হয়ে গেল। বেশ তাজ্জব দৃষ্টিতে সকলে তার দিকে তাকিয়ে রইল। যে মেয়েটার স্বামী শোকে ঘরের এক কোণায় বসে জীবনকে তুচ্ছ ভাবার কথা, সে মেয়েটাই কিনা জীবনকে মূল্যবান করতে স্কুলে এসেছে। এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা যেন পৃথিবীতে দুটি নেই। সকলকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে অলকানন্দার খানিক অস্বস্তি হলো। সে মাথায় কাপড় কিছুটা টেনে দিয়ে নিজের এক মেয়ে সহপাঠীর সঙ্গে গিয়ে বসলো। কিন্তু তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। অলকানন্দার মেয়ে সহপাঠীটা ত্বরিত গতিতে উঠে দাঁড়ালো, প্রায় নাক মুখ কুঁচকে বলল, ছি ছি নন্দা, তুমি ভেধবা মেয়ে মানুষ হয়ে আমার সাথে বসেছিস কেন? আক্কেল জ্ঞান কি সব বিসর্জন দিলি নাকি? তোমার না অসুস, আমাকে দিলে তো অশুদ্ধ করে। অলকানন্দা সহপাঠীর এমন আচরণে হতভম্ব, প্রায় বিস্মিত নয়ন জোড়া দিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল। কিছু বলার ভাষা তার হারিয়েছে যেন। অলকানন্দাকে চুপ থাকতে দেখে মেয়েটা গলার স্বর আর একটু উঁচু করলো, এখনো দাঁড়িয়ে আছো কেন ভাই? এইখান থেকে সরে দাঁড়াও বলছি। কি বিরক্তিকর অবস্থা। এবার অলকানন্দার মস্তিষ্ক ব্যাপারটা আয়ত্তে আনলো। ভীষণ অপমানে গায়ে কাটা দিয়ে উঠল অলকানন্দা। চোখ মুখ শক্ত করে বলল, আমি সরব না, এখানেই বসবো প্রতিমা। তোমার ভালো না লাগলে তুমি অন্য কোথাও গিয়ে বসো, যাও।
অলকানন্দার শক্ত কণ্ঠের দাপটে প্রতিমা নামের মেয়েটা কিছুটা হোঁচট খেল ঠিকই, কিন্তু দমে গেল না। বরং এতক্ষণের সবটুকু কোমলতা তার ভেতর অবশিষ্ট ছিল সেটুকুই উড়িয়ে দিয়ে হয়ে উঠল হিংস্র। প্রায় তেড়ে এসে চেঁচিয়ে বলল, তোমার লজ্জা করে না এমন বলতে? কই, স্বামী মরেছে, তার অসুখ পালন করবে তা না, তুমি কিনা আমাকে অশুদ্ধ করে দিয়ে আবার বড় বড় কথা বলছো। এমন মেয়ে মানুষের মুখে থুতু ফেলি। শেষের বাক্যটা অলকানন্দার গায়ে ঘৃণিত অনুভব হতে সপাটা এক সর বসিয়ে দিল মেয়েটার গালে। পুরো রুম তখন স্তব্ধ। এতক্ষণ সকলে চাপা উত্তেজনা নিয়ে এই কাণ্ড দেখলেও এখন সেই উত্তেজনার জায়গায় ধারণ করেছে বিস্ময়। অলকানন্দার চোখ তখন তেজস্বিনী। আরেকটা কথা কেউ বললে যে তার ফল খারাপ হতে পারে সেটা বুঝতে বাকি রইল না কারো। ইতিমধ্যে তাদের হইচয়ে শ্রেণীকক্ষে শিক্ষকরাও ছুটে এলেন। সেই দলে প্রসাদও ছিল। অলকানন্দার চোখ মুখ দিয়ে বেরিয়ে আসা অগ্নিলাভা প্রসাদের বড্ড পরিচিত। নন্দন মশাই কিংবা তার ছেলের সাথে যখন আপোষ করে না অলকানন্দ, তখনই তার চোখ মুখের এমন পরিবর্তন থাকে। তবে বর্তমানে কি হলো সেটা ভেবেই তার চিত্ত চঞ্চল হচ্ছে। স্কুলের বৃদ্ধ শিক্ষক মুমিনুল ইসলাম এগিয়ে এলেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা, কণ্ঠে গম্ভীর্যে যেন জবাব নেই বিদ্যার। সেই প্রথম গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, হচ্ছেটা কি এখানে? মুখ খুলল প্রতিমা। মাস্টার মশাই, এই নন্দা আমাকে সর মেরেছে। শুধু সর মেরেছে নন্দু তোমাকে? মুমিনুল ইসলামের প্রশ্নের জবাব দিল শ্রেণীকক্ষের আরেকজন মেয়ে। হ্যাঁ মাস্টার মশাই, ও শুধু শুধু মারলো প্রতিমাকে, আমরা দেখলুম তো তাই। নন্দাকে দেখে আমি ভারী অবাক হচ্ছি। মেয়েটা তো আমাদের গ্রামেরই, ভালো ভেবেছিলাম, কিন্তু স্বামী মরতেই ওর কত রূপ বদল দেখছি। উপস্থিত একজন শিক্ষকের কথায় অলকানন্দার উঁচু মাথা নিচু হয়ে গেল। বাবার মতন শিক্ষক কিনা ভালো মন্দ না জেনেই তাকে বিচার করে ফেলল। মুমিনুল ইসলাম হাসলেন উপস্থিত শিক্ষকের কথায়। সেই এখানে সকলের বড়। সেই সুবাদে সেই উক্ত শিক্ষকের নাম ধরে বলল, তা বিষ্ণু, কি কি রূপ বদল দেখলে? মুমিনুল ইসলামের প্রশ্নে কিছুটা হতভম্ব হলো বিষ্ণু নামের শিক্ষকটি। অবাক কণ্ঠে বলল, কেন মুমিনুল দাদা, আপনি কি শুনেননি অলকানন্দ কি কি করেছে? শুনেছি ও চুল কাটতে চায়নি, রঙিন বস্ত্র পরেছে। আপনি তো জানেন বিধবাদের এসব করা অনুচিত কাজ। কেন অনুচিত? বিধবাদের কি বাঁচা নিষেধ? মুমিনুল ইসলামের প্রশ্নে উত্তর খুঁজে পেলেন না বিষ্ণু। তা দেখে হাসল প্রসাদ। মুমিনুল ইসলাম স্নেহ চোখে তাকালেন অলকানন্দার দিকে, অতঃপর শুধালেন, তুই ওকে কেন সর মেরেছিস নন্দু? অলকানন্দা সব ঘটনা পরপর খুলে বলল। মুমিনুল ইসলাম নীরব শ্রোতা হয়ে শুনলেন সবটা। তারপর বরাট কণ্ঠে পুরো ক্লাসের উদ্দেশ্যে বললেন, নন্দু এই শ্রেণীকক্ষে পরীক্ষা দিবে, এতে কার কার সমস্যা আছে? আমাদের আপত্তি আছে মাস্টার মশাই। নন্দার এখন অসুস্থ, ওর সাথে একই জায়গায় বসলে আমাদের পাপ হবে। আমরা মাছ মাংস খেয়ে আসি, এতে নন্দার অশুদ্ধ হবে। কিসের অসুস্থ? ওর স্বামী মারা গিয়েছে, সেটা তো কোনো ব্যাধি না। মাস্টার মশাই, আমাদের ধর্মমতে বিধবাদের অসুস্থ মানতেই হবে, আর ওদের সাথে একসাথে উঠবস করাও পাপ, অমঙ্গল। তোমাদের ধর্মমতে? তা তুমি কোন ধর্মের কথা বলছো? মানুষের যে মানব ধর্ম ভুলে যায় তার আর বাস্তবিক অর্থে কোনো ধর্ম থাকার কথা না। মুমিনুল ইসলামের একটা কথায় জব্দ হয়ে গেল এতক্ষণ কথা কাটাকাটি করা মেয়েটা। সঠিক জবাব আর খুঁজে পেল না সে। মুমিনুল ইসলাম গলা উঁচুতে তুললেন, বজ্রকণ্ঠে বললেন,
কেউ যদি নন্দুর সাথে বসতে না চায় তবেও একা পরীক্ষা দিবে, তবুও পরীক্ষা দিবে। তোমাদের কারোই বসার প্রয়োজন নেই। মাস্টার মশাই, আমি ওসব বসবো ওর সাথে। কথাটি বলেই এগিয়ে এলে এক পুরোহিতের পুত্র দৈপায়ন, যাকে টিপু বলে ডাকে। তার দেখা দেখি রুমের বাকি ছেলেরাও গলা মেলালো। তারা জানালো তাদের কোনো অসুবিধা নেই অলকানন্দের সাথে এক রুমে পরীক্ষা দিতে। মুমিনুল হাসল। বিষ্ণুসহ এমন মন মানসিকতার বাকি শিক্ষকদের দিকে তাকিয়ে বেশ প্রশংসা করেই বললেন, দেখেছ তোমার ছাত্রদের সাহস, পাপের কোনো ভয় নেই এদের। যাদের শিক্ষকরাই শিক্ষিত হতে পারল না, অথচ তারা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কি অদ্ভুত, তাই না? মুমিনুল ইসলামের কথা তাৎপর্য বুঝতে বাকি রইল না কারো। না চাইতেও তারা মাথা নত করে ফেলল। আর কেউ কোনো কথা বলল না, সাড়া শব্দ করল না। তারা হয়তো বুঝে গিয়েছে এখানে আর কোনো কথা বলে লাভ নেই। প্রসাদের মুখের হাসি তখন প্রশস্ত। অলকানন্দার মন খারাপের মেঘ তখন হাওয়ায় মিলিয়ে গেল। তার বুক ভারবার ভাবটাও কমল। তার এতক্ষণ মনে হয়েছিল বিধবা হওয়াটা অভিশাপ, কিন্তু এখন মনে হচ্ছে বেঁচে থাকাটা বড় আশীর্বাদ। অতঃপর থেমে গেল কোলাহল। সকলে ব্যস্ত হলো নিজ নিজ কাজে। মনোহর নিজের ঘরে বসে পা দুলাচ্ছে। কৃষ্ণপ্রিয়া তখন কেবল চা নিয়ে ঘরে এসেছে। সন্ধ্যাবেলা মানুষটা আবার চা ছাড়া কিছু বুঝে না। হইচই করে চা না হলে আজ একটু দেরি হয়ে গিয়েছে অবশ্য। সেই ভয়ে বুক কাঁপে কৃষ্ণপ্রিয়ার। মনোহর পান থেকে চুন খসলে তার গায়ে হাত তোলে, এত যন্ত্রণা দিয়ে মারে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় কৃষ্ণপ্রিয়া। আজও তার ব্যতিক্রম হলো না। কৃষ্ণপ্রিয়া চায়ের পেয়ালাটা মনোহরের দিকে এগিয়ে দিতে মনোহর গরম চা ছুঁড়ে মারে তার শরীরে। অতিরিক্ত উত্তাপে চেঁচিয়ে উঠে কৃষ্ণপ্রিয়া। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুর দল। কৃষ্ণার চিৎকার হয়তো শোনা গেল পুরো মহলে, অথচ ছুটে এলো না কেউ। এই ঘটনা তো আর নতুন কিছু না। পুরুষের হাতে নারীর দেহ পুড়বে, সেটাই বোধ করি এ সমাজে স্বাভাবিক। মনোহর কন্দনরত কৃষ্ণপ্রিয়াকে জোরে লাথি মেরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। সেগুন কাঠের মোটা খাটটার কোনায় লেগে মেয়েটার গালটা প্রায় কেটে গেল। ফুপিয়ে কেঁদে উঠে কৃষ্ণা। যে স্বামীর স্নেহতলে স্বর্গ খুঁজে পাওয়া যায় বলেছে মা, সে স্বামীর পদতলে যে নরক যন্ত্রণা, সেটা কেন বলেনি তাকে? তরঙ্গিনী প্রায় কিছুক্ষণ পরেই ছুটে এলো। হন্তদন্তে কণ্ঠে বলল, কি হয়েছে কৃষ্ণা, কি হয়েছে? এমা, নিজে অস্থির কেন? গালটাও তো কেটে গেছে। কথাটা বলে তরঙ্গিনী যখন কৃষ্ণাকে ছুতে যাবে, ঠিক তখনই মেয়েটা আর একটু সরে বসলো। তা দেখে ব্রু কুঁচকাল তরঙ্গিনী। বিস্মিত কণ্ঠে বলল, ওমা, সরছিস কেন? আমাকে দেখতে দে ব্যথাটা, আমি দেখি কতখানি কেটেছে। কৃষ্ণপ্রিয়ার কোমল কণ্ঠ কঠিন হয়ে গেল। সে শক্ত কণ্ঠে জবাব দিল, না, তুমি আমাকে ছুঁইও না। তোমার মতন মেয়ে মানুষ আমাকে ছুঁয়ে দিলে পাপ লাগবো, পাপ। তরঙ্গিনীর চোখে মুখে তুমুল বিস্ময়। কৃষ্ণ প্রায় খেকিয়ে জবাব দিল, হ্যাঁ পাপ। যে মেয়ে মানুষ পরপুরুষের বিছানায় শোয়, তার ছোঁয়া তো পাপই হবে। তরঙ্গিনী প্রথমে হতভম্ব হলেও ঠিক কিছুক্ষণ পর হেসে লুটুপুটি খেল। তুমুল হাসির দাপটে তার শরীর কেঁপে কেঁপে উঠল। হাসতে হাসতেই সে বলল, ও মা, তোদের ভগবানের মতন স্বামীরা আমাদের ছুঁয়ে দেয় বলেই না আমরা খারাপ মেয়ে মানুষ হই, অথচ ওরা তোদের কাছে চির পবিত্র, আর আমরাই কিনা পাপী। সমাজ ছাড়ি, সতীত্ব ছাড়ি, চরিত্র হারাই আমরা, তার বিনিময়ে কিনে শুনতে হয় আমরা পাপী। তা আমি তোর কাছে কেন পাপী হলাম কৃষ্ণা? তুমি আমার বাসুর ঠাকুরের সাথে শুয়েছ, সে খবর কি কারো অজানা? পরপুরুষের সাথে যারা শোয় তাদের কি বলে জানো তো? বেশ্যা। হ্যাঁ, ভালোবেসেছি, বিশ্বাস করেছি বলে যদি আজ আমি বেশ্যা হই, তবে পৃথিবীতে যারা ভালোবেসেছে, বিশ্বাস করেছে, তারা সকলেই বেশ্যা।
তুই সে দলের বাহিরে না কৃষ্ণা, তুইও তো ভুল মানুষকে ভালোবেসেছিস। কৃষ্ণপ্রিয়া তরঙ্গিনীর কথার বিপরীতে আর কথা খুঁজে পেল না। তার মাই তো বলেছিল তরঙ্গিনীর সাথে মিশতে না, এমনকি অলকানন্দা দিদির সঙ্গেও যেন ভাবনা জমায়। বিয়ের বয়স পার হওয়া মেয়ে এবং বিধবা মেয়ে দুটোই স্বামীর জন্য বিপজ্জনক। আগুনের কাছে ঘি যেমন। ওহে নারী, আমি কি আপনার এই ছোট্ট ঘরে আসিতে পারি? হাস্যোজ্জ্বল পুরুষ কণ্ঠ শুনতে অলকানন্দার ধ্যান ভাঙল। বই থেকে দৃষ্টি সরিয়ে সে দরজার পানে তাকালো। তার ঘরে দুটো হারিকেনের আলো এবং অন্দরমহলের বড় ঘরটা থেকে কিছু কৃত্রিম আলোয় ঝলমল করছে একটি হাসিমাখা পুরুষের মুখমণ্ডল। যারা হাসির বিস্তৃতি ছড়িয়ে পড়ছে অলকানন্দ ঠোঁট জুড়ে। অলকানন্দা কিছুটা হাসি মুখেই উত্তর দিল, আসুন। নবনীল উত্তর পেতে আর অপেক্ষা করল না, তৎক্ষণাৎ প্রবেশ করল ঘরে। অলকানন্দার থেকে কিছুটা দূরের মেঝেতে সে বসল। হাসি মুখটা তখনও ভীষণ মায়া মায়া দেখাচ্ছে এবং চকচক করছিল। অলকানন্দার কিছুটা অস্বস্তিও হচ্ছিল, যেহেতু ছেলেটা তার স্বল্প পরিচিত, তবুও সে ঠোঁটে হাসি বজায় রাখল। নবনীল অলকানন্দার বইয়ের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, এটা কি বই? বাংলা? বাহ, দারুণ বই। আচ্ছা, আপনি কি জানেন আমি যে অনেক জাদুবিদ্যা জানি? নবনীলের প্রশ্নে অলকানন্দা ভ্রু কুঁচকালো, ঠোঁট উল্টে বলল, না। জানেন না? আচ্ছা চলুন, আপনাকে একটু অবাক করা যাক। কিভাবে? আপনার কোনো গোপন কথা বলে, যে কথা সহজে কেউ জানে না, অথচ আমি বলে দিতে পারবো। নবনীলের কথায় অলকানন্দার আগ্রহ বাড়ল। অবাক কণ্ঠে বলল, সেটা আবার কোন কথা? এই যে আপনি বিয়ের দুদিনের মাথায় এ বাড়ির পেছনের আম গাছ থেকে আম চুরি করে খেয়েছিলেন, সেটা? অলকানন্দা এবার গুরুতর চমকে গেল। তার এই গোপন কথাটা কারো জানার কথা না, কিন্তু এমন লজ্জাজনক গোপন কথা অপরিচিত পুরুষের মুখ থেকে শুনে তার লজ্জার অন্ত রইল না। সে মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। তা দেখে উচ্চস্বরে হেসে উঠল নবনীল। নিজের একগাছি কোকড়া চুল আলতো টেনে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, এ কথা কেউ জানবে না। আচ্ছা চলুন, আরেকটা গোপন কথা বলি, ধরুন ববিতব্য। অলকানন্দা আবার কপাল কুঁচকে শুধালো, কি? আপনার আমাকে কেমন মানুষ মনে হচ্ছে? খুব মিশুক, কিন্তু একটু পর আপনি আমাকে অনেক বেশি অপছন্দ করবেন এবং আমাকে ভয় পাবেন। কথাটা সত্যি কিনা দেখবেন। অলকানন্দার এবার বুকে মুসুর দিয়ে উঠল, চোখের সামনে ভেসে উঠল মনোহরের করা আচরণগুলো। অলকানন্দা অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করে, যা দেখে হেসে লুটোপুটি খেল নবনীল। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গল্পটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।